ভয়ে উচ্চস্বরে ডেকে উঠল আমরিনকে। কোনো সারা শব্দ নেই আমরিনের, তবে দূর থেকে ঝিঝি পোকার ডাক ভেসে আসছে। একটা হিমেল হাওয়া তুলির গা ছুঁয়ে যেতেই সারা শরীর কাঁটাতে উঠল। নাকে এসে লাগলো চিরচেনা সুবাস। মুহূর্তেই তড়িৎ বেগে বুকের ভেতরে কিছু একটা এসে ধাক্কা খেল। ঠোঁটের কানে এসে জড়ো হলো মুগ্ধময়ী হাসি। হাতরে হাতরে এক কদম এগিয়ে যেতে দুই হাত ঠেকলো কারো বুকে। স্থির হয়ে পড়ল তুলি। একটু সময় ব্যয় না করে প্রচন্ড বেগে আছড়ে পড়লো মানুষটার বুকে। শক্ত করে জড়িয়ে ধরে হাউ মাউ করে কেঁদে উঠল। কোথায় ছিলেন আপনি আদ্র? অফুরন্ত ভালোবাসায় নিমজ্জিত করে গায়েব হয়ে গেলেন। আমি তো ভয় পেয়ে গিয়েছিলাম। মনে হচ্ছিল কেউ আমার শ্বাস শুদ্ধ করে দিয়েছিল। এইভাবে হুট করে হারিয়ে যাবেন না। আমার কষ্ট হয়, প্রচন্ড ব্যথা হয় হৃৎপিণ্ডে। নিজের সাথে গায়ে সর্বোচ্চ শক্তিতে আষ্টে পিষ্টে জড়িয়ে নিল আদ্র। ঘাড়ে আলতো করে চুমু খেল। কানের পাতায় ঠোঁট ছুঁয়ে ধীর স্বরে বলে উঠল, এভাবে কাঁদবে না তোলা। এত রাতে এভাবে কাঁদলে মানুষ জিনভূত ভেবে ভয় পেয়ে যেতে পারে। আদ্রের রসাত্মক কণ্ঠ শুনে তুলি জোরে একটা কামড় বসিয়ে দিল আদ্রের বুকে। স্তব্ধ হয়ে গেল আদ্র। ঠোঁট দুটো এখনো তুলির কান স্পর্শ করে রেখেছে। হৃদয়ের স্পন্দন দ্রুত গতিতে ছুটে চলেছে। তুলিকে নিজের সাথে মিশিয়ে নেশাময় সুরে বলে উঠল, আমার বুকে তোমার দেওয়া ভালোবাসার দ্বিতীয় স্পর্শ। তুমি কি আমার বুকের ঝড়টা টের পাচ্ছ? এলোমেলো হয়ে পড়ছি আমি, অবাধ্য হয়ে পড়ছে মন। কেন এমনটা করলে এই মুহূর্তে? আদ্রর আবেগ মাখানো ভালোবাসাময় আত্মনাদ টের পেতেই অনুভূতি হলো তুলির। এক শীতল স্রোত বয়ে গেল শীত ধারা পেয়ে। নেশা মিশ্রিত কথাগুলো তুলির অন্তরে ছড়িয়ে পড়ল দ্রুত বেগে। বরফের মতো গলে যাচ্ছে তুলি। আদ্রকে শক্ত করে জড়িয়ে ধরতে চারপাশ থেকে মুখরিত হলো আওয়াজ। আদ্র ও তুলি উভয়ের কানে এসে ঝংকার তুলল একটা বাক্য, আমরা কিছু দেখি নাই ভাই, আমরা কিন্তু কিছু দেখি নাই। বাক্যটা কানে পৌঁছাতেই দুইজন দুজনকে ছেড়ে দিল। চোখ থেকে কালো কাপড়টা সরাতেই আদ্রকে দেখে অসীম মুগ্ধতা এসে গ্রাস করে নিল তুলিকে। কালো জ্যাকেটে আদ্রকে ভীষণ সুন্দর লাগছে। তুলি ইচ্ছে করছে আদ্রকে লুকিয়ে ফেলতে। এত সুন্দর হতে পারে একটা ছেলে। নিজের উপরে লাল গোলাপের পাপড়ি পরতেই ঘর থেকে বেরিয়ে এলো তুলি। চারিদিকে তাকিয়ে দেখলো সবাই ওদের উপরে গোলাপের পাপড়ি ছিটাচ্ছে। এত এত সুন্দর মুহূর্তে তো তুলি তার কোনো জন্মদিনেই পায়নি। এসব মুহূর্ত শুধুমাত্র একটা মানুষের জন্যই পেয়েছে তুলি। সারা জীবন এই মানুষটাকে পাশে চায় তার। কোনোদিনও যেন বিচ্ছেদ না আসে, এটাই আল্লাহর কাছে একটা চাওয়া তুলির। আদ্র সবাইকে তাড়া দিয়ে বাইকে উঠলো। একে একে সবাই বাইরে উঠে গেল। তুলি এখনো মুগ্ধ চাহনি নিক্ষেপ করে রেখেছে আদ্রর দিকে। হাতে টান পড়তে আদ্রর পেছনে উঠে বসলো, কিন্তু গ্রাউন্ডটা সামলাতে বেশ বেগ পেতে হচ্ছে তার। আদ্র নেমে গ্রাউন্ডটা ঠিক করে দিল। উঠে বাইক স্টার্ট দিতেই বাকি সবাই স্টার্ট দিয়ে বেরিয়ে গেল। তুলির জীবন বাইকে ওঠা প্রথম। ভয়ে আদ্রর দুই বাহু জড়িয়ে চোখ বুঝে আদ্রর পিঠে মুখ গুজে ফেললো তড়িঘড়ি করে। বুকটা ধরপড় করতে লাগলো আদ্রর। এই মেয়েটা তার হাত অ্যাটাক করিয়ে দম নেবে। আলতো হেসে বাইক চালাতে চালাতে বলল, মাথা উঠিয়ে রাতের আধারটা অনুভব করো তোলা। আমার ভয় লাগছে, যদি পড়ে যাই। আমি থাকতে কিসের ভয়? একটা আচরও লাগতে দিব। বাতে পড়ে থাকা চুলগুলো উঠতে লাগলো। অসম্ভব রকম ভালো লাগা ছিয়ে গেল মন প্রাণ ছুঁয়ে। বাতাসের বেগে কানে এসে যেন কেউ চুপিসারে পড়ে যাচ্ছে। তুই অমানিসার মাঝেও এক মুঠো আলো, যে আলোতে তোর ডাক্তার সাহেবের ঠোঁটের কোণে হৃদয় নাড়ানো হাসির ঝলক দেখা যাচ্ছে। আনমনেই হাসলো তুলি। আদ্রর পিঠে মাথা এলিয়ে বলল, আপনি ডাক্তার হলেন কেন ডাক্তার সাহেব? তুলির অদ্ভুত প্রশ্নে ঠোঁট দুটো প্রসারিত হয়ে এলো আদ্রর। এই মেয়ের অদ্ভুত কথাগুলো আরো মন কেড়ে নিয়েছে তার। এমন প্রশ্ন কেন? আপনি বাইক চালাতে পারেন, আবার আপনার চোখ দুটো নেশা ধরানো, দেখতেও খুব খুব হ্যান্ডসাম আপনি। আপনার না নায়ক হওয়া উচিত ছিল। ডাক্তার কেন হলেন? বাবার ইচ্ছে ছিল তাই। বিস্ময়ে জড়ীভূত হয়ে গেল তুলি। নরম স্বরে বলে উঠল, বাবাকে খুব ভালোবাসেন তাই না? তাহলে এইভাবে অভিমান চেপে রেখেছেন কেন? আপনি জানেন কিন্তু কে যেভাবে পারছে ধুয়ে দিচ্ছে। বেচারা অন্ত চুপ করে সব সহ্য করে নিচ্ছে। আদ্র তুলির হাত ধরে এগিয়ে এসে পায়েলকে থামালো। কি হয়েছে পায়েল? কি আর হবে, তোর এই ফালতু ফ্রেন্ড বাইকও ঠিক মতো চালাতে পারে না। ভেতরে প্রবেশ করলো সবাই। শহর থেকে কিছুটা দূরে বাড়িটা। বেশ বড় না, 3টা কক্ষের একতলা একটা বাড়ি। চারিদিকে ফুলের সমারোহ। বাগান বাড়ি বললেও ফুল হবে না। ঘুরে ঘুরে পুরোটা বাড়ি দেখলো তুলি। চোখ জুড়িয়ে গেল তার। আদ্রর হাতটা চেপে ধরে উচ্ছ্বাসিত কণ্ঠে বলে উঠল, বাড়িটা কার আদ্র? তোমারও আমার। অবাক হলো তুলি। বিস্ময়ের সাথে বলল, আমাদের মানে?
সবাই ড্রয়িং রুমে বসে আড্ডা দিচ্ছে। তুলি ও আদ্র ব্যারের পেছনের দিকটাই পেছন থেকে তুলির পেটে দু হাত রেখে ঝুড়িয়ে ধরলো আদ্র। হালকা কেঁপে উঠল তুলি। পেটে বিরাজমান আদ্রর হাতের উপরে হাত চেপে ধরল। ছোট্ট এই বাড়িটা আমি আমাদের জন্য বানিয়েছি। মাঝে মাঝে দুজন এসে ছোট্ট একটা সংসার গড়ে যাব, রেখে যাব আমাদের ভালোবাসার হাজারো স্মৃতি। তুলির মনে উদয় হলো কাগজের ব্যাপারটা। তৎক্ষণাৎ প্রশ্ন করলো, কাগজগুলো কি এই বাড়ির ছিল? হুম, কাগজটা তো আমাদের সংসার জীবনে পদক্ষেপের প্রমাণ ছিল। কথাটা বোধকাম্য হলো না তুলির। আদ্রর কথায় রহস্য ভরপুর মনে হচ্ছে তার নিকট। মানেটা না হয় বিয়ের দিনই জেনে নিও তোলা। ব্যাগ নিয়ে পরিপাটি হয়ে তুলি দ্রুত বেগে নিচে আসলো। আহান ও ঝুমো মাত্র সবার থেকে বিদায় নিয়ে বের হচ্ছিল। তখনই তুলি হাঁপাতে হাঁপাতে পিছু ডাকলো। থমকে গেল আহান ও ঝুমো। তুলির হাতে ব্যাগ দেখে প্রচন্ড অবাক হলো সবাই। সায়রা বেগম কাছে এসে বিস্মিত গলায় বললেন, তুই কোথায় যাচ্ছিস তুলি? আম্মু, আমি কুমিল্লা যাব আহান ভাইয়ের সাথে। এক নিঃশ্বাসে কথাটা বলে থামলো তুলি। তুলির জবাব শুনে স্থবির হয়ে গেল সায়রা বেগম। বাকি সবাইও ব্যাপক বিস্মিত। আমরিন এগিয়ে এসে বলল, পাগল হয়েছিস তুলো? 2 দিন বাদেই তোর বিয়ে, পরশু দিন গায়ে হলুদ, এখন তুই কুমিল্লা যাবি? বিয়ে বলেই তো যেতে চাচ্ছি। বিয়ের আগে একবার নিজের জন্মস্থানে যেতে চাই। উনি তো যেতে দিত না, এখন যখন সুযোগ পেয়েছি মিস করতে চাই না। আজ আর কালকেরই তো ব্যাপার। পরশু ঠিক সকালে আহান ভাইয়া, মামা, মামি, খালামণির সাথে চলে আসব। তোর মাথাটা খারাপ হয়ে গেছে? জ্বরের ঘরে আবল তাবল বকছিস। ভাইয়াকে কিন্তু আমি বলিনি যে তোর জ্বর এসেছে। উনি সকাল সকাল ইমার্জেন্সি থাকায় বের হয়ে গেছে। একবারও যদি জানতে পারেন তোর জ্বর হয়েছে, কোথাও যাওয়ার তো দূরের কথা, ঘর বন্দি করে রাখবে তোকে। ওয়েট, আমি এক্ষুনি বলছি। আমরিন ফোনটা বের করতেই তুলি খপ করে ছিনিয়ে নিল। করুণ স্বরে সবার দিকে তাকিয়ে বলে উঠল, আব্বু আম্মু, আমাকে যেতে দাও প্লিজ। আমার খুব ইচ্ছে করছে একবার বাড়িতে যেতে। আমায় যেতে দাও প্লিজ। আমার জ্বর সামাল দেওয়ার অভ্যেস আছে। আমি একদম ঠিক আছি। গায়ে হলুদের দিন সকালে আমি চলে আসব। সায়রা বেগম এগিয়ে এসে কপালে হাত দিয়ে দেখলেন জ্বর কিছুটা কমেছে। সকালের দিকে জ্বর এসেছে। আদ্র শুনলে সব ফেলে ছুটে চলে আসবে, অস্থির হয়ে পড়বে। তাই সায়রা বেগম আর জানায়নি। নিবিড় কিছু মেডিসিন দিয়েছে, আর উনি যতটুকু পেরেছেন সেবা করেছেন তুলির। 1 ঘন্টা আগেও যে মেয়েটা বিছানা থেকে উঠতে পারছিল না, এখন কুমিল্লা যাওয়ার জন্য পাগল হয়ে গেছে। নিজের জন্মস্থানের প্রতি সবারই আলাদা টান থাকে। তুলির ক্ষেত্রেও তেমনটাই। মেয়েটার করুণ চাহনি অপেক্ষা করতে পারলেন না তিনি। আবার ছেলের জন্য চিন্তা হচ্ছে। বাড়িতে এসে তাণ্ডব চালাবে তুলিকে দেখতে না পেলে। তবুও তিনি তুলির আবদার ফেলতে পারলেন না। গালে হাত রেখে বললেন, সাবধানে যাস। আদ্র আসলে কি করবে আমি জানি না, এখন তো তুই জানিস। কিন্তু আদ্র আসার পর যা হবে তার জন্য কিন্তু আমি দায়ী হব না, বলে দিলাম। তুলি তো খুশিতে আত্মহারা হয়ে গেল। সায়রা বেগমকে শক্ত করে জড়িয়ে ধরে বলে উঠল, অসংখ্য ধন্যবাদ আম্মু। আমি কিন্তু আবার ফিরে আসব তোমাদের মাঝে। আর এবার একদম পারফেক্ট হয়ে যাব তোমাদের পরিবারে। সারা জীবন তোমাদের সাথেই কাটাবো। তুই আমাদের পরিবারই একজন মা। এখন শুধু সুস্থভাবে ফিরে আসিস। তোর আম্মু তোর অপেক্ষায় থাকবে। আচ্ছা আম্মু। আমরিন, ইনশিতা, রাতিব সাহেব সবাইকে বিদায় জানিয়ে তুলি গাড়িতে উঠে বসলো। তখনই হাতের মোবাইলটা মৃদু শব্দ করে উঠল। স্ক্রিনে চাইতেই চক্ষুদ্বয়ে ভেসে উঠল আদ্রর মেসেজ। তুলির মলিন চেহারায় এক ফোঁটা হাসির ঝলকে দেখা মিলল। উপর থেকে মেয়েটা নিজেকে যতটা স্ট্রং দেখায়, ভেতর থেকে তার চেয়েও অধিক নরম। এই যে জ্বরে তার ভেতরটা জ্বলে পুড়ে যাচ্ছে, তবু উপর থেকে নিজেকে বেশ স্ট্রং জাহির করেছে সে। মেসেজটা ওপেন করে মনের কুঠিরে বাক্যগুলো তটস্থ করে দিল তুলি। আমি আজ অবিশ্রান্ত। আমার তুলার শ্যামারঙা মুখটা দেখার জন্য বড্ড তৃষ্ণার্ত আমি। ইচ্ছে করছে এখনই ছুটে যাই, আলিঙ্গন করে নেই নিজের 2 বাহুতে। ডাক্তার হয়ে খুব বড় ভুল করে ফেলেছি। সবার হার্টের সেবা করতে গিয়ে নিজের হৃৎপিণ্ডটাকে পুড়াচ্ছি। মেসেজটা পড়ে তুলির 2 চোখ বুঝে সিটে মাথা এলিয়ে দিল। বাক্যগুলো তুলির হৃদয় জুড়ে অনাবিল শান্তি ছড়িয়ে দিচ্ছে। অনুভূতিগুলো গভীর হতে গভীরতম হচ্ছে। গলাটাও প্রচন্ড পিপাসিত হয়ে উঠল। মনে পড়ে গেল জন্মদিনের সেই রাতের কথা। সেদিন হয়তো একটু বেশি আবেগী হয়ে উঠেছিল। নিজেকে তলিয়ে দিয়েছিল আদরর নিঃসময় চাহনিতে। সেদিন আদরর কথার মানে
ঠাউর করতে না পারলেও তুলি অনুভবের অন্তরালে হারিয়ে যেতে লাগলো। মনে মনে বলে উঠল, বিয়েটা আজই কেন হলো না? আজ হলে তো আজই এই শান্তির ছায়ায় ঘেরা বাড়িটাতে ছোট্ট একটা সংসার গড়ে তুলতে পারতাম। সবাইকে দেখিয়ে বলতে পারতাম এটা আমার ডাক্তার সাহেবের বানানো শুধু একটা বাড়ি নয়, এটা তো আমাদের ভালোবাসার চাদরে মোড়ানো ছোট্ট একটা ভালোবাসাময় সংসার। ঘাড়ের কোমর ঠোঁটের স্পর্শ পেতেই ভাবনার অন্তর থেকে বেরিয়ে এলো তুলি। দুই চোখের পাতা এক করে পেটে বিচরণ করা আদরের হাতটা খামছে ধরল। শুকিয়ে কাঠ হয়ে যাওয়া কণ্ঠে অস্ফুট স্বরে ডেকে উঠল, ডাক্তার সাহেব, আপনি আমার হৃদয়ের সুবাসিত ফুল, যেই ফুলের সুবাসে আমার মন অবাধ্য হয়ে পড়ে প্রতিবার, প্রাণপণে ছুটে যায় সুবাসিত সেই ফুলকে একবার শুধু একটিবার অনুভবে ছোঁয়ার আশায়। প্রেমময় বাক্যগুলো নিজের অজান্তেই গড়গড় করে বলে বসলো তুলি। রোবটের মতো দাঁড়িয়ে আছে আদ্র। তুলির পেটে রাখা হাত দুটো ঢিল হয়ে এসেছে। অনুভূতিগুলো নিমিশে যেন থমকে গেল। আদ্রর কোনো রেসপন্স না পেয়ে তুলি লজ্জে চুপসে গেল। এতক্ষণে বুঝতে পারলো অতিরিক্ত আবেগে তার ভালোবাসায় সিক্ত হওয়ার কেমন কথা বলে বসেছে। ধীরে ধীরে আদ্রর দিকে ঘুরে তাকাতেই চাঁদের আলোয় চোখে পড়লো আদ্রর ঠোঁটের কোণে ফুটে থাকা মুগ্ধময় হাসিটা। একদম স্থির অথচ অধরে হাসি ঢুক গিলল তুলি। এই হাসি তুলির অনলে পুরানো হৃদয়কেও শান্তি দিতে সক্ষম। মাঝে মাঝে তুলির মনে হয় তুলি যদি জীবনের সবচেয়ে কঠিন পরিস্থিতিতেও থাকে, তখন আদরের মুখের হাসিটা যেন তাকে একরাশ প্রশান্তি এনে দেবে, মুহূর্তের মধ্যে গুড়িয়ে দেবে, নিঃশেষ করে দেবে সবটুকু কষ্ট। আদরের জ্যাকেট খামছে ধরে অপলক দৃষ্টিতে তাকিয়ে রইল তুলি। কোনো হেলদোল নেই আদরের। এবার বেশ সংশয়ে ভুগছে তুলি। কথাটা কেমন প্রভাব বিস্তার করেছে আদরের মনে সঠিক বুঝতে পারছে না সে। জ্যাকেট থেকে দুই হাত কিছুটা ঢিল করতেই চেপে ধরলো আদ্র। তুলির গালে ভালোবাসার আলতো ছোঁয়া এঁকে দিল অতি স্বর্ণপনে। অতিশয় মোলায়েম কণ্ঠে বলল, আমি যদি তোমার জীবনের সুবাসিত ফুল হই, তবে তুমি তো আমার পরিচর্যাকারী, যার পরিচর্যাবিহীন মূর্ছে যাব আমি, নিঃশেষ হয়ে ঝরে যাবে আমার অস্তিত্ব। মধুশ্রুতি কথাগুলো কর্ণকুহর হতেই তুলি দ্রুত পেকে মাথা গুজে দিল আদ্রর বুকে। ধরা গলায় বলে উঠল, আমার সবটুকু দিয়ে আগলে রাখবো আপনাকে, কখনো ঝরে পড়তে দেব না, কখনো কেউ আপনার কাছ থেকে আমাকে সরাতে পারবে না। তুমি চাইলেও আমি সরতে দিব না, খুন করে ফেলবো একদম। বহু বছর বাঁচার ইচ্ছে আমার তোমার সাথে। নিস্তব্ধ অনুভূতি নিয়ে নিশ্চুপ হয়ে রইল তুলি। খুন হতেও রাজি সে আদ্রর হাতে, কারণ আদ্রকে ছাড়া সে যে নিজেই বিলীন হয়ে যাবে। চোখ বুঝে আদ্রর হৃদ স্পন্দন অনুভবে মক্ত হয়ে পড়ল। অচমকা হাতের টান পড়তেই নড়ে উঠল তুলি। চোখ মেলে তাকাতেই দেখলো ঝুমের ঠোঁট নাড়ানো। কিছু হয়তো বলছে, কিন্তু ভাবনায় এতটাই বিভোর ছিল তুলি কিছুই শোনেনি। গাড়িও কখন থেমেছে সেই খেয়ালও নেই। ভালো করে উঠে বসতেই ঝুমু বলে উঠল, ঠিক আছো তুলি? ঠিক আছি ভাবি। কিছু বলছিলে? তোমার ভাইয়া বলছিল কিছু খাবে কিনা। পানি খাবো ভাবি। আচ্ছা, পানি নিয়ে আসতে বলছি আমি। আর কিছু খাবে না? আহান বাহিরে দাঁড়িয়ে আছে। আর কিছু লাগবে না ভাবি। আর কিছু না বলে বাইরের দিকে তাকিয়ে রইল তুলি। আদ্রকে সামান্য সময়ের ব্যবধানেই খুব মিস করছে মেয়েটা। ইচ্ছে করছে ফিরে যেতে, আবার ইচ্ছে করছে একটা দিন কুমিল্লায় কাটাতে। বিড়বিড় করে বলল, আমি আপনার টানে আবারও ফিরে আসবো আদ্র, আবারও ফিরে আসবো আপনার ভালোবাসা পাওয়ার লোভে। রুগী দেখা শেষ করে তড়িঘড়ি করে মোবাইলটা পকেটে ঢুকিয়ে হসপিটাল থেকে বেরিয়ে এলো আদ্র। মেজাজটা তুঙ্গে উঠে আছে তার। বুকের বাঁ পাশটায় আজ মৃত ব্যথা করছে। মনটা কেমন শূন্য শূন্য হয়ে আছে। তার বিশেষ কারণ হলো সকাল থেকে তুলিকে দেখতে না পারাটা। মেয়েটার বাচ্চা বাচ্চা কণ্ঠটাও আজ শোনেনি সে। ভীষণ বিরক্ত লাগছে তার নিজের পেশার উপর। সকালে বেরিয়ে এসেছে। উঠি শেষ করে রুগী দেখা কমপ্লিট করে মাত্র স্বস্তির নিঃশ্বাস ফেললো। অজস্র ক্লান্তি ভর করে রেখেছে। আদ্রর এই ক্লান্তগুলো তুলিকে এক নজর দেখলেই যেন সেরে যাবে। গাড়িতে উঠে নিলে কোথা থেকে সামিরা দৌড়ে এসে উপস্থিত হলো। ভ্রু কুঁচকিয়ে তাকালো আদ্র। সামিরা হালকা হেসে বলল, কেমন আছো আদ্র? এখন এসব বলার সময় নেই আমার হাতে। সোজা সবটা জবাব দিয়ে গাড়িতে উঠে বসলো আদ্র। সাথে সাথেই সামিরা পাশে ছিটে উঠে বসলো। প্রচন্ড অবাক হল আদ্র। রক্তিম হয়ে আসলো দু চোখ। দাঁতের দাঁত চেপে বলল, এগুলো কেমন ফাজলামি? তুই আমার গাড়িতে কেন উঠেছিস? আসলে তোমাদের বাসায় যাব ভাবিকে দেখতে। হসপিটালে এক ফ্রেন্ডের সাথে এসেছিলাম।
তোমাকে দেখে ভাবলাম তোমার সাথেই চলে যাই। চোখ বুজে রাগটাকে কিছুটা দমিয়ে নিল আদ্র। কোনো কথা না বলে গাড়ি স্টার্ট দিল। স্বামীরাও কিছু না বলে সারা রাস্তা চুপ করে থাকলো। গাড়ি থেকে নেমে হন হন করে বাড়িতে ঢুকে গেল আদ্র। দ্রুত পায়ে সিঁড়ি বেয়ে তুলির রুমের সামনে আসলো। সায়ারা বেগম ভীত মন নিয়ে পিছু পিছু আসলেন। রুমে ঢুকে চারিদিকে চোখ ঘুরিয়ে তুলিকে কোথাও পেল না আদ্র। বেলকনিতেও নেই, ওয়াশরুমের দরজাটাও বাহির থেকে লাগানো। তার মানে তুলি ওয়াশরুমেও নেই। তত্তর করে তুলিকে দেখার তৃষ্ণা বেড়ে গেল আদ্রর। বুকের যন্ত্রণাটাও প্রখর হতে লাগলো। সায়রা বেগমের দিকে ঘুরে কিছু জিজ্ঞেস করতে যাবে, তখনই চোখ গেল দেওয়ালে টেপ দিয়ে আটকে রাখা সাদা চিরকুটের দিকে, যাতে তুলির স্পষ্ট সুন্দর হাতের লেখা। প্রথমেই আমি দুঃখিত ডাক্তার সাহেব, আপনি তো যেতে দিতেন না, তাই না বলেই চলে গেলাম। আজ নিয়ে মাত্র 2 দিন থাকবো। চেপে রাখা রাগ তীব্র আকার ধারণ করলো আদ্র। চিরকুটটা হাতে নিয়ে দুমড়ে মুচড়ে ফেলে দিল। সায়রা বেগমের দিকে না তাকিয়ে চলে গেল নিজের রুমে। দরজা বন্ধ করে বিছানায় বসে নিজের 2 হাত দিয়ে মাথার চুল মুষ্টি বদ্ধ করে নিল। যার কাছে ছুটে এলো চোখের তৃষ্ণা মেটাতে, সেই গায়েব। হাতের কাছে ফ্লাওয়ার বাসটা খুব জোরে দেওয়াল বরাবর মেনে দিল। ঝাপ উচ্চন্দ আওয়াজ তুলে খন্ড খন্ড হয়ে পড়ে রইল ফ্লোরে। পকেট থেকে মোবাইল বের করে তুলিকে কল দিতেই ফোন বন্ধ পেল। চচ্চর করে রাগ চেপে বসলো মাথায়। নিজেকে এলোমেলো লাগছে আদ্র। ক্লান্তি রাগ সব মিলিয়ে বৃত্তিষ্টাই ছিয়ে গেছে মনটা। দক্ষিণা হাওয়ার তালে তালে তুলির চুলগুলো অবাধে উড়ছে। ছাদের কার্নিশ ঘেঁষে দাঁড়িয়ে আছে অনেকক্ষণ যাবৎ। দুপুর গড়িয়ে বিকেল হয়ে গেছে। প্রখর রোদ্দুরের তাপের অস্তিত্ব বিলীন হয়ে গেছে। আকাশের দিকে তাকিয়ে থেকে কল্পনায় আঁকছে আদ্রর হাস্যোজ্জ্বল চেহারাটাকে। মনে পড়ে যাচ্ছে আদ্রর প্রথম দিনের বলা সেই কথাটা। আজকাল তার কাছে তুলির নামের চেয়ে তুলা নামটাই বিশেষ পছন্দ। মাত্র কয়েক ঘন্টা অতিবাহিত হয়েছে, কিন্তু এখনই তুলির দম বন্ধ হয়ে আসছে আদ্রকে ছাড়া। নিজেকে শূন্য শূন্য লাগছে। মনে হচ্ছে এই বুঝি নিঃশ্বাসটুকু সঙ্গে ছেড়ে দিবে। কোনো মতে রাতটা পার করে ফিরে যাবে তুলি। মোবাইলটার চার্জ না থাকে বন্ধ ছিল। অন করে আদ্রর নাম্বারে কল দিতেই ফোন বন্ধ পেল। ফের কল দিতেই আবারও বন্ধ পেল। আদ্র রাগ করেননি তো? আমি বোধহয় ভুল করে ফেলেছি। কেন যে টানে টানে চলে এলাম, আর যাদের জন্য আসলাম তারা ফিরেও তাকালো না। কতগুলো ভেবেই হতাশার দীর্ঘ একটা শ্বাস বের হয়ে আসলো বুক ছিঁড়ে। এসে মামার বাড়িতে গিয়েছিল তুলি। মামা হাসি মুখে কথা বললেও দূর দূর করে দিয়েছেন মামি। আহানের কাছ থেকে জানতে পারলো এতদিন সব খরচ সবকিছুর দায়িত্ব আদ্র গ্রহণ করেছে। তুলির মামা 1 টাকাও খরচ করেনি তুলিকে ঢাকা পাঠানোর পর। নিজের পাওনা থাকার সত্ত্বেও তুলি কিছু বলতে পারেনি। বলবেই বা কিভাবে? এই মানুষগুলো তো তার আপনজন। 1 টাকাও চায় না তুলির। তার জীবনের সব চাওয়া তো আদ্রকে ঘিরেই। কাঁধে কারো স্পর্শ পেয়ে গড়িয়ে পড়া জলটুকু মুছে নিল তুলি। পিছনে ফিরে ঝুমুকে দেখতে পেয়ে বলে উঠল, আমি তো সেই কখন থেকেই রেডি হয়ে ছাদে দাঁড়িয়ে বাতাস খাচ্ছিলাম। এতক্ষণ লাগলো তোমার? তুলির কথায় মৃত হাসলো ঝুমু। গালে হাত রেখে বলল, চলো। রাত 11টা বাজে। আহানের রুমে ঝুমু ও খালামণির সাথে আড্ডা দিতে ভীষণ ব্যস্ত ছিল তুলি। আড্ডায় কেন্দ্রবিন্দু ছিল আদ্র ও তার পরিবার। সবার সম্পর্কে নতুন করে বলতে বলতে হাঁপিয়ে উঠেছে। ওনারা চিনলেও আদ্রর পরিবারকে নতুন করে উপস্থাপন করলো। আদ্রর কথা বলতে গিয়ে মনে ভীষণ ভালো লাগা লজ্জা দুটোই করছিল, যার প্রভাব এখনো বর্তমান বুকটাও হাহাকার করছে। এ নিশে রাতে ছুটে যেতে মন চাইছে আদ্রর কাছে। কাল সকালে বেরিয়ে পড়বে ঢাকার উদ্দেশ্যে। চাপানো দরজা ঠেলে রুমে প্রবেশ করতে অন্ধকারের মাঝে হারিয়ে গেল তুলি। হাতড়ে হাতড়ে লাইট অন করতেই কেউ প্রচন্ড জোরে চেপে ধরে নিজের সাথে মিশিয়ে নিল। যে এতটা ধৈর্যহারা হতে পারে? ছেলেটা কি সত্যি তুলির ডাক্তার সাহেব? কোথায় গেল আজ তার ডাক্তার সাহেবের ধৈর্য শক্তি? এই মুহূর্তে তুলির মনে পড়ছে সেদিনের কথাটা, যে রাতে সিলেট থেকে ফিরে এসেছিল ওরা। আদ্র বুকে জড়িয়ে নিয়ে বলেছিল পৃথিবীর যে প্রান্তেই থাকুক না কেন স্বস্তির নিঃশ্বাস ফেলার জন্য হলেও ছুটে আসবে তার কাছে। সত্যি এসেছে। তুলির বুক জুড়ে অসহনীয় পীড়া অনুভব করতে লাগলো। মাথা গুজে নিশ্চুপ হয়ে রইল আদ্রর বুকে। আদ্রর বুকে হাতটা এখনো স্থির। তুলির শরীরের গরম উত্তাপ পেতে আদ্র স্তম্ভিত হয়ে গেল। হৃদয়ের ব্যথাটা পলকেই বেড়ে গেল। সেই সাথে বুকটা হাহাকার করে উঠল। তুলিকে বুক থেকে উঠিয়ে অস্থিরতা নিয়ে বলল, জ্বর কখন এসেছে? তোমার তো জ্বরে গা পুড়ে যাচ্ছে। এই তুলা, জ্বর কখন এসেছে?
নিঃশব্দ তুলি। আদ্রর অস্থিরতা দেখে তার বুকটা বেগতিক ধুকপুক করছে। কি জবাব দেবে বুঝতে পারছে না। সকাল থেকে জ্বর জানলে আদ্র তো মেরেই ফেলবে, হয়তো নিজে কষ্টে জর্জরিত হয়ে পড়বে। তুলিকে নিঃশব্দ দেখে আদ্র হাতটা ধরে রাগান্বিত কণ্ঠে বলে উঠল, এই মেয়ে কথা বলছিস না কেন? তোর শরীরের উত্তাপ আমার মনটাকে পুড়িয়ে দিচ্ছে। চুপ থেকে আমায় আর কষ্ট দিস না তুলি। টলটল চোখ আদ্রর মলিন চেহারায় নিবদ্ধ করলো তুলি। সামান্য জ্বরে আদ্রর এত কষ্ট হচ্ছে, এতটা পাগলামি করছে, সত্যি না আর ভাবতে পারছে না। যেভাবেই হোক আদ্রকে শান্ত করতে হবে। আদ্রর এক হাত নিজের দু হাতে পুড়ে নিল তুলি। ধরা গলায় বলল, আপনি অস্থির হবেন না ডাক্তার সাহেব, সামান্য একটু জ্বর সকাল থেকে, আমি ঠিক আছি। ডাক্তার তুই নাকি আমি? আর সকাল থেকে জ্বর, তারপরও তুই অসুস্থ শরীর নিয়ে চলে এলি? এত শখ তোর এখানে থাকার? ঠিক আছে থাক, কখন আর তুই ঢাকা যাবি না। আমাকে ছেড়ে থাকতে চেয়েছিস তো থাক এখানে। কঠোর স্বরে কথাগুলো বলে তুলিকে ছাড়িয়ে উঠে পড়লো আদ্র। ভীষণ রাগ হচ্ছে তার তুলির উপর। ভিতরটা পুড়ে যাচ্ছে মেয়েটার জন্য। পা বাড়িয়ে চলে গেল রুম থেকে। তুলি হত বিহব্বল হয়ে বসে রইল বিছানায়। নিঃশব্দে গড়িয়ে পড়ছে জল। সত্যি সত্যি আদ্র তাকে ফেলে চলে গেল। আর কি নিবে না? কষ্ট হচ্ছে তার খুব। কেন আসতে গেল এখানে? আদ্র ভীষণ কষ্ট পেয়েছে, তার ঠিক বুঝতে পারছে। দুর্বল শরীর নিয়ে কোনো মতে উঠে দাঁড়ালো। জ্বরটা হুট করেই বেড়ে গেছে। হাতের দিকে তাকিয়ে দেখলো হাতটাও খানিকটা ফুলে গেছে ও ব্যথা করছে। এক কদম বাড়াতে মাথা ঘুরে পড়ে যেতে নিলে আঁকড়ে ধরলো কেউ। ঝাপসা চোখে তাকাতে আদ্রর চেহারাটা ভেসে উঠলো। তুলির ঠোঁটের কোণে ফুটে উঠলো সূক্ষ্ম হাসি। আদ্র তাড়াতাড়ি করে তুলিকে কুলে নিয়ে পা বাড়ালো রুমের বাহিরে। আহান দাঁড়িয়ে রুমের সামনে আতঙ্কিত কণ্ঠে বলল, তুলির কি হয়েছে ভাইয়া? আমি তুলিকে নিয়ে যাচ্ছি আহান, খালামণিকে জানিয়ে দিস। এত রাতে? আজ থেকে যাও। না, এমনিতেই অনেক দেরি করে ফেলেছি, আজকে চলে যাব। আদ্রর মুখের উপরে আর কোনো কথা বলার সাহস পেল না আহান। পিছু পিছু এলো গাড়ি পর্যন্ত। তুলি সব শুনেও চুপ করে আছে আদ্রর বুকে মাথা রেখে। এখন তুলি কিছু বললেই রাগটা আরো বেড়ে যাবে আদ্রর, তাই সে চুপচাপ গাড়িতে বসিয়ে দিয়ে আদ্র উঠে পড়লো। গাড়ি স্টার্ট দিয়ে নিজের এক হাত দিয়ে তুলিকে কাছে এনে বাহুতে আবদ্ধ করলো। তুলি মলিন কণ্ঠে বলে উঠল, এভাবে আপনার কষ্ট হবে তো আদ্র? তুই যেই কষ্ট দিয়েছিস তার কাছে এই কষ্টটা খুবই নিছক। কেঁপে উঠলো তুলির মনটা। একটাবার আদ্রকে বলে আসা উচিত ছিল তার। কিছু একটা মনে পড়ে বিষণ্ণ মনে বলে উঠল, আপনি খেয়েছেন আদ্র? সারাদিন পানি ছাড়া আর কিছুই না। নিজেকে নিজেরই খুন করে ফেলতে ইচ্ছে করছে তুলির। নিজের প্রতি রাগ চেপে রাখতে না পেরে আদ্রর বুকে মাথা রেখে নীরবে চোখে জল ফেলতে লাগলো। এত ভালোবাসা তুলি আগড়ে রাখতে হিমশিম খাচ্ছে। নিজের সবটুকু দিয়ে আদ্রকে ভালোবেসেও নিজের অজান্তে কষ্ট দিয়ে ফেলছে। কেন এত ভালোবাসার মাঝেও কষ্টগুলো চলে আসে? প্রত্যাশিত তুলির কাছে এতটা প্রণয়। আদ্রর বুকে মুখ গুজে রইল তুলি। বাহির থেকে বাতাস এসে ছুঁয়ে দিয়ে যাচ্ছে দুইজনকে। নিকোষ কালো আধারে গাড়ি ছুটে চলেছে ঢাকার উদ্দেশ্যে। সূর্যের কিরণ জানালার পর্দা ভেদ করে রুমে এসে পড়তে লাগলো। শরীর ঘেমে একাকার তুলির। সূর্যের আলো রুমে আসতে তুলি প্রচন্ড বিরক্তি নিয়ে চোখ মেলে চাইল। সায়রা বেগমকে মাথার কাছে বসে থাকতে দেখে খুব অবাক হলো। রাতে তো গাড়িতে আদ্রর বুকে ঘুমিয়ে পড়েছিল, তারপর আর কিছুই খেয়াল নেই তার। তুলিকে চোখ মেলতে দেখে সায়রা বেগম মাথায় হাত বুলিয়ে বললেন, উঠে পড়ছিস? তাড়াতাড়ি ফ্রেশ হয়ে নে। জ্বরের ঘরে কি নাকি খেয়েছিস রাতে? এখন ভালো করে খেয়ে আরো সুস্থ হতে হবে। কাল থেকেই তো তোদের বিয়ের অনুষ্ঠান। তুলে নিষ্পলক চোখে চেয়ে থেকে বলল, তোমার ছেলে কোথায় আম্মু? সায়রা বেগম উত্তপ্ত একটা সাত ছেড়ে আঙুল দিয়ে ইশারা করলেন সোফার দিকে। আঙুল বরাবর চোখ যেতেই তুলে অসহায় চোখে তাকালো। আদ্র ঘুমিয়ে আছে সোফায় মাথা হেলান দিয়ে। সায়রা বেগম হতাশ কণ্ঠে বলে উঠলেন, ঠিক এই জন্যই তোকে যেতে দিতে চাইছিলাম না। কাল এসে তোকে না পেয়ে পাগল হয়ে যাচ্ছিল। রুমের অর্ধেক জিনিস ভেঙে ফেলেছে। আমার ছেলেটা তো এমন ছিল না রে তুলি। এত ধৈর্যশীল ছেলেটা তোর বেলায় কেমন অধৈর্য হয়ে পড়ে। তোর প্রতি দিনকে দিন ওর দুর্বলতা বেড়েই চলছে। ভোর রাতের দিকে যখন তোকে নিয়ে ফিরছে, ওর চোখে মুখে ভয় দেখে অন্তরটা কেঁপে উঠেছিল আমার। কিছুক্ষণ আগেও তোর পাশে ছিল। জ্বর সেরে যাওয়ায় আমাকে বসিয়ে সোফায় গিয়ে মাথা এলিয়ে দিল। ঘুমিয়েছে নাকি সজাগ ঠিক বুঝতে পারছি না। এতটুকু বুঝতে পারছি আমার ছেলেটা বাঁচবে না তোকে ছাড়া। ওকে ছেড়ে যাওয়ার কথা কখনো ভাবিস না মা। তুলি স্তব্ধ হয়ে গেল। সায়রা বেগম রুম থেকে বের হয়ে গেলেন। আদ্রর ভালোবাসার প্রতি চমকে দেয় তুলিকে।
কপালের ঘামটুকু মুছে ধীর পায়ে আদরের কাছে এসে দাঁড়ালো তুলি। আদরের মুখে ক্লান্তির ছাপ। তুলির ইচ্ছে করছে সবটুকু ক্লান্তি কেড়ে নিতে। আদরের দিকে একটু নত হয়ে গালে একটা চুমু খেয়ে নিল তুলি। কোমরের চাপ অনুভূতি করতেই সারা শরীর ঝিকে উঠল তুলির। তাল সামলাতে না পেরে মুখ থুবড়ে পড়লো আদরের উপর। ঠোঁট দুটো ঠেকলো আদরের গলায়। লজ্জায় শিউরে উঠল পুরো দেহ। গাল দুটো টমেটোর মতো লাল হয়ে গেল। তড়িঘড়ি করে মুখ তুলতেই আদরের নেশাময় লাল চোখে চোখ আটকে গেল। ঘুম না হয় দু চোখ টকটকে লাল হয়ে আছে। তোমার ডাগো রাখি দয় আমার নীলাভ দু চোখে ডুবে গেলে আমিও তলিয়ে যাই তোমার মারাত্মক নেশায়। আদরের ঠোঁটে মৃদু হাসি। অদ্ভুত লজ্জাময় কথাটা শুনে তুলি মুখ ঘুরিয়ে হেসে দিল। তুলির কোমর আঁকড়ে ধরেই আদ্র তুলিকে নিয়ে উঠে দাঁড়ালো। বিস্ময়কর দৃষ্টি নিক্ষেপ করলো তুলি। পাত্তা না দিয়ে আদ্র তুলিকে বিছানায় বসিয়ে দরজাটা লাগিয়ে দিয়ে আসলো। তুলি হয়তো বম্বের মতো শুধু চেয়ে রইল। আদ্র পাশে শুয়ে টান দিয়ে বুকে নিতেই চোখ বড় বড় করে তাকালো তুলি। নিঃশ্বাস ভারী হয়ে আসলো। হৃৎপিণ্ডের উঠানামা হতে লাগলো দ্রুত গতিতে। বহু কষ্টে বলে উঠল, আম্মু চলে আসবে আদ্র। আসবে না, সারা রাত একটু ঘুমাইনি, এখন তোমাকে বুকে নিয়ে 2 ঘন্টা শান্তিতে ঘুমাতে চাই। সবাই কি ভাববে? আমাদের তো এখনো বিয়ে হয়নি। একা রুমে। হুশ, ঘুমাতে দাও। তোমার ডাক্তার সাহেব তোমার দিকে কেউ আঙুল তোলার মতো কিছুই করবে না। আর বিয়ে সেটা তো। এতটুকু বলে মুস্কি হাসলো তুলি। তুলি চাতক পাখির মতো চেয়ে অসমাপ্ত কথাটা শোনার জন্যই, কিন্তু আদ্রতাকে নিরাশ করে কপালে চুমু খেলো। আগের কথাটা সম্পন্ন না করেই বলল, বউ আমার। কে কি বললো তা আমি কেয়ার করি না। ভ্রু কুচকিয়ে তাকালো তুলি। বউ আমার মানে? আদ্র গলায় মুখ গুছেতেই সন্দেহের অবকাশ থেকে বেরিয়ে এলো। জমে বরফ হয়ে গেল। জমে যাওয়া কণ্ঠে উচ্চারণ করলো, আদ্র ঘুমাতে দাও, না হলে তোমাকে থাপড়ে একটা দাঁতও রাখবো না। দমে গেল তুলি। ভীতু চোখে চেয়ে রইল আদ্রর দিকে। জীবনে কিছু পেরেছিস তুই? কখন থেকে বলছি ফুচকা খাবো, তাও খেতে দিচ্ছিস না তুই। রাগে ফুসফুস করতে করতে বলে উঠল পায়েল, অন্তর্নিহিল চোখে পায়েলের দিকে তাকিয়ে। বেচারা বেশ দুটানাই ভুগছে। একবার মনে হচ্ছে ফুচকা খেলে পায়েল অসুস্থ হয়ে যাবে, আরেকবার মনে হচ্ছে পায়েলের চাওয়াটা পূর্ণ না করলে মনটা কষ্ট পাবে। শপিং মলে এসে এমন পরিস্থিতিতে পড়তে হবে নিজের রাগী বউটাকে নিয়ে, জানলে আসতোই না অন্ত। এখন তো আদ্রকে ইচ্ছে মতো বকতে ইচ্ছে করছে তার, কিন্তু সে তো আরেক বাঘ। দেখা যাবে এক থাপ্পড় দিলেই বেচারা অন্ত শেষ। পায়েল জুয়েলারি দোকানে দাঁড়িয়ে রাগে কিস কিস করছে। তুলি, আমরিন, রিমি, সাগর সবাইকে নিয়ে শপিং করতে এসেছে আদ্র। বিয়ের শপিং কিছুদিন আগেই শেষ করেছে, তবু আজ বন্ধুমহল বোনদের নিয়ে শপিং করতে এসেছে। পায়েলকে রাখতে দেখে সবাই এগিয়ে আসলো। রিমি জিজ্ঞেস করলো, কি হয়েছে পায়েল? কি আর হবে, অন্ত আমায় ফুচকা খেতে দিচ্ছে না। আদ্র চোখ ছোট ছোট করে তাকালো অন্তর দিকে। অন্ত হি হি করে বলল, ফুচকা খেলে যদি বেবির সমস্যা হয়, ফুচকা খাওয়া যাবে না। সবাই চরম অবাক হলো। পায়েলের লজ্জায় ইচ্ছে করছে অন্তর ঘাড় মটকাতে। এত ব্যাককেল কেন অন্তটা? সবাই যা বুঝার বুঝে গেল। আদ্র সবাইকে নিয়ে দ্রুত বাইরে এসে ফুচকা স্টলের সামনে হাজির হলো। পায়েল তো খুশিতে আত্মহারা। অন্তর দিকে তাকিয়ে দাঁতের দাঁত চেপে বলল, দেখলে আদ্র নিয়ে এসেছে, তার মানে কোনো সমস্যা হবে না। বাসায় যাই, তারপর মজা বুঝবা। অন্ত পায়েলের কথায় পাত্তা না দিয়ে নিজেই ফুচকা খেতে লাগলো। পায়েল মুখ বাঁকিয়ে ফুচকা খাওয়ায় মনোযোগ দিল। তুলি ওদের খুনছুটি দেখে হালকা হাসলো। মনটা ভালো লাগায় ছেয়ে গেল। বাবা মা হবে কয়েক মাস পর 2 জন, অথচ এখনো পাল্লা দিয়ে ঝগড়া করে। উফ, এগুলো তুলির কাছে ঝগড়া নয়, খুনসুটিময় ভালোবাসা মনে হয়। কাঁধে কারো স্পর্শ পেতেই চোখ ফিরিয়ে তাকালো তুলি। আদ্রর ঠোঁটের কোণে মৃদু হাসি বহমান। তুলির কানের কাছে মুখ নিয়ে ধীর স্বরে বলে উঠল, আমার অংশ তোমার গর্বে হলে পায়েলের মতো অভিমান করার সুযোগ দিব না, বরং দুজন মিলে রাতের আধারে জমিয়ে ফুচকা খাবো। খাবে তো তুলা? কান গরম হয়ে গেল তুলির। লজ্জালু হাসি ফুটে উঠল দু ঠোঁটে। আদ্রর হাতটা কামছে ধরে মাথা নেড়ে সায় দিল। আদ্র মুগ্ধ দৃষ্টিতে লজ্জা মাখা চেহারায় চোখ বুলিয়ে সবার অগোচরে তুলিকে এক হাতে জড়িয়ে নিল। নিচু স্বরে বলল, আমি কিন্তু বেস্ট বাবা হব তুলা। গায়ে হলো চান্দানির শাড়ি চড়িয়ে আমরিন চুলে বেনুনি করে একটা সাদা গোলাপ গেঁথে নিল। নিজেকে আয়নায় ভালো করে অবলোকন করে ঘুরে দাঁড়াতেই ঠাস করে বাড়ি খেলো কারো বুকে। ব্যথায় টনটনিয়ে উঠল নাকটা। রাগ নিয়ে নাকে হাত ঘষতে ঘষতে চোখ উপরে তুলতে নিবিড়ের অগ্নি দৃষ্টি দেখে চুপসে গেল। নিচু স্বরে জিজ্ঞেস করলো, কি হলো, এভাবে রেগে আছো কেন? সাদা পাঞ্জাবির সাথে রাগ মানানসই নয়।
কথাটা বলে হালকা হাসলো। নিবিড় ড্রেসিং টেবিলের উপরে থেকে চশমাটা নিয়ে আমরিনের চোখে পরিয়ে দিল। তার চোখ বনে গেল। আমরিন বিস্ফোরিত গলায় বলে উঠল, আজ আমি চশমাটা পরবো না নিবিড়, শাড়ির সাথে চশমা ভালো লাগবে না। চশমা না পরলে চোখ খুলে সাজিয়ে রাখবো। দাঁতে দাঁত চেপে বলল নিবিড়। আমি জানতাম ডাক্তারগুলো এত ভয়ানক হয়। যেদিন আমি ডাক্তার হব না দেখবেন, সেদিন আপনার হৃৎপিণ্ডটাই খুলে নিয়ে আসবো। আমরিনের মুখে এরকম অদ্ভুত কথা শুনে ফিক করে হেসে দিল নিবিড়। হাসি থেকে গা চলে উঠল আমরিনের। ভ্রু কুঁচকালো নিবিড়ের দিকে চেয়ে। কোমর ছড়িয়ে আমরিনকে কাছে এনে নিবিড় হাসিটা বজায় রেখেই বলল, তুমি কবে থেকে তুলি ভাবির মতো অদ্ভুত কথা বলা শুরু করলে বউ? হৃৎপিণ্ড খুলে নিতে হবে না, আমার হৃৎপিণ্ড জুড়ে তো তোমারই দখল। নিবিড়ের মুখের কথা শুনে সবটুকু রাগ উবে গেল আমরিনের। ঠোঁট দুটো প্রসারিত করে বলে উঠল, তুলির বেস্ট ফ্রেন্ড যখন হয়েছি একটু আধটু বলতেই পারি। এখন কি আমাকে ছাড়বেন? হলুদের ফাংশন শুরু হয়ে যাবে। তুলিকে বসিয়ে এসেছি রুমে, ওকে নিয়ে নিচে যেতে হবে। যেতে দিতে পারি, তবে একটা শর্ত আছে। কি শর্ত? আজ কিন্তু আমার সাথে ডান্স করতে হবে। আমার বইই গেছে তো, না হলে সবার সামনে খুলে তুলে নিব। ভয় পায় না কিছু আমরিন। কথাটা বলে আমরিন নিজেকে নিবিড়ের কাছ থেকে ছুটাতে ব্যস্ত হয়ে পড়ল। নিবিড় হাতের বাঁধনটা শক্ত করে আমরিনকে নিজের সাথে মিশিয়ে নিল। দুষ্টু হেসে বলল, অন্তটা বাবা হবে দেখে যে ভাব দেখাচ্ছে, আমার তো গা পিত্তি জ্বলে যাচ্ছে। তা আমরিন, আমরা বাবা মা হলে কেমন হয়? চোখ বড় বড় করে তাকালো আমরিন। সাবলীল কণ্ঠে জবাব দিল, আজকাল নিবিড় নামক পাগল ঘুরে বেড়াচ্ছে সারা ঘরময়। আমরিনের মুখে এমন জবাব শুনে তীক্ষ্ণ নজরে চাইল নিবিড়। সাথে সাথে আমরিন মুখ লুকালো নিবিড়ের বুকে। নিবিড় আমরিনকে জড়িয়ে নিতেই একটু হেসে বলে উঠল, বউকে কম চোখে চোখে রাখবেন, তাহলে ভালো বাবা হতে পারবেন। আমরিনের আদুরে কথাটা কর্ণপাত হতেই সূক্ষ্ম হাসলো নিবিড়। এই মেয়েটার জন্য সত্যি সে পাগলামি করে আজকাল। শান্তশিষ্ট মনটাও অস্থির হয়ে পড়ে তার বউটার জন্য। আদ্র পাঞ্জাবির হাতা গুটিয়ে নিচে নেমে আসলো তাড়াতাড়ি করে। বহু কষ্টে রেডি হওয়ার সময়টুকু বের করেছে। বড় হয়েও বহু কষ্টে রেডি হওয়ার সুযোগ পেয়েছে। হাস্যকর হলেও তা সত্যি। রাতিব সাহেব অসুস্থ, তাই বাবাকে কিছু করতে না দিয়ে একা হাতেই সবটুকু আয়োজন সামলিয়েছে। বন্ধুদের উপরে সব ছেড়ে দেওয়া যায় না। তার উপর তুলির শখ, তাদের খুব বড় অনুষ্ঠান করে বিয়ে হবে, তাই কোনো ত্রুটি রাখছে না আদ্র। তুলির ছোট্ট ছোট্ট শখগুলো আদ্রর কাছে বিশাল, যা যেভাবেই হোক পূর্ণ করা প্রয়োজন। নিচে এসে স্টেজের শ্বাসটার দিকে চোখ বুলালো আদ্র। পাশে এসে সাগর নিবিড় দাঁড়ালো। সাগর দাঁত কেলিয়ে বলল, স্টেজের স্বাস্থ্য বেশ সুন্দর হয়েছে, কিন্তু তোর ছোট্ট তুলার সাজ কেমন হয়েছে তা দেখবি না? পাশ ফিরে সাগরের দিকে তাকালো আদ্র। সাগর হাত দিয়ে শত দরজার দিকে তাকাতে ইশারা করলো। সাথে সাথেই একরাশ মুগ্ধতা আষ্টে পিষ্টে জড়িয়ে নিল আদ্রকে। বুকের বাপাসটা প্রচন্ড চড়ে কেঁপে উঠল। তুলির মুখে লাজুক হাসি, মাথার উপর ওড়না ধরে রেখেছে। সব মেয়েরা তুলির চোখ নিচে রেখে দু হাতে গোলাপি লেহেঙ্গাটা আঁকড়ে ধরে ছোট্ট ছোট্ট কদম ফেলে এগিয়ে আসছে। তুলির গোলাপি রাঙা ঠোঁটের কোণে লজ্জালো হাসিটা আদ্রের হৃদয়ে কম্পন ক্রমশই বাড়িয়ে দিচ্ছে। এক দৃষ্টিতে তাকিয়ে আছে আদ্র। তুলে নিজেকে স্বাভাবিক রাখতে পারছে না। লজ্জায় মাথা তুলেও সামনের দিকে চাইতে পারছে না। না দেখেও তুলির মন টানছে। আদ্র তার দিকে অপলক ভাবে চেয়ে আছে, যা ভেবে লজ্জায় নত হয়ে পড়ছে। স্টেজের কাছে এসে আদ্রর দিকে না তাকেই রাতিব সাহেবও সাহেরা বেগমের সামনে এসে থেমে গেল। সালাম করতে নিলেই থামিয়ে দিলেন রাতিব সাহেব। তুলির মাথায় হাত রেখে হাসি মুখে বললেন, তোকে দেখে নিজেকে সুস্থ সুস্থ লাগছে মা। তোকে কতটা সুন্দর লাগছে তোর বাবা ঠিক বলে বোঝাতে পারবে না। শুধু এতটুকুই বলবো, যতদিন বাঁচবি তোর মুখে যেন ওই হাসির রেখাটা থাকে। আপনারা পাশে থাকলে প্রতি মুহূর্তে প্রশান্তির হাসি হাসবো বাবা। ধীর স্বরে কথাটা বলল তুলি। রাতিব সাহেব তুলির হাতটা ধরে আদ্রর পাশে নিয়ে দাঁড় করালো। কেঁপে উঠল তুলি। আদ্রর কাছে আসতেই বুকে উথাল পাথাল ঢেউ গড়ছে উঠল। ভীষণ ইচ্ছে করছে চোখ উঠে আদ্রকে এক পলক দেখতে, কিন্তু লজ্জায় অসহায় সে। রাদীপ সাহেব আদ্রর এক হাতে তুলির এক হাত রাখলেন। বাবার
থেকে চোখ সরিয়ে তুলির হাতের দিকে তাকালো আদ্র। এমন তো কোনোদিন হয়নি। নিজেও তো কত আঁকড়ে ধরেছে তুলির হাতটা, আজ তো প্রথম না। তবুও কেন হাতটার স্পর্শ পেতেই হৃদস্পন্দন সেকেন্ডের জন্য থমকে গেল। তুলির নতজানো মুখের দিকে তাকিয়ে হাতটা শক্ত করে মুঠোয় পুড়ে নিল আদ্র। সাথে সাথে লাল আভায় ছেয়ে গেল তুলির দুই গাল। রাদীপ সাহেব সহ সবাই হেসে উঠল। অন্ত সুযোগ পেয়ে দাঁত কেলিয়ে বলে উঠল, দেখলেন আঙ্কেল, আপনি হাতে হাত দিতে না দিতেই কেমন করে মুঠোয় পুড়ে নিল। রাদীপ সাহেব হাসি বজায় রেখেই বললেন, দেখতে হবে না ছেলেকার, আমি এটা আশা করেছিলাম। আমি জানি আমার ছেলে এই মেয়েটাকে সবটুকু দিয়ে আগলে রাখবে। বাবাকে শক্ত করে জড়িয়ে ধরল আদ্র। ধরা কণ্ঠে বলে উঠল, সেদিনের ব্যবহারের জন্য দুঃখিত বাবা। সবার মুখে হাসি ফুটে উঠল এমন দৃশ্য দেখে। তুলির চোখ জুড়িয়ে গেল। রাদীপ সাহেব আদ্রর পিঠে হাত রেখে বললেন, তুলিকে স্টেজে নিয়ে বসাও। অনেক শখ ছিল তোমার মায়ের হাত ধরে স্টেজে নিয়ে বসানো, কিন্তু তোমার নানা ভাই তার হতে দিল কই। ছেলে হয়ে তুমি না হয় বাবার ইচ্ছেটা পূরণ করে দাও। আদ্র হালকা হাসলো। তুলির হাতটা ধরে নিয়ে স্টেজে পাতানো সোফায় বসিয়ে দিল। একটু ঝুঁকে মৃদু স্বরে বলল, আজ আবারও হৃদয় কাঁপানোর জন্য দায়ী হলে তোলা। এখন তো তোমায় লাল বেনারসিতে দেখার অপেক্ষাটুকু করতে পারছি না। মাথা তুলে আদ্রর দিকে নিষ্পলক চেয়ে রইল তুলি। আদ্রর ঘোল লাগানো স্বর তার মনের গহীনে ঝড় তুললেও চোখ দুটো আদ্রতে স্থির। নীল পাঞ্জাবি, ফর্সা চেহারা, নীল বর্ণের দুচোখ নয়ন ঠোঁটে তৃপ্তির হাসি দেখে তুলি অভিভূত স্তব্ধ। ফুলে গেছে দিক বেদিক, চক্ষুদ্বয় আটকে গেছে আদ্রতে। হাতে হিম শীতল স্পর্শ অনুভব করতেই ঘর থেকে বেরিয়ে এলো। চেয়ে দেখলো হাতে হলুদ লেগে আছে। আদ্রর হাতেও হলুদ। কিছু বলার আগে গালে হাত ছোঁয়ালো আদ্র। হুই হুল্লোর শব্দ ভেসে এলো চারিদিক থেকে। অতিশয় জড়তায় ঠোঁটে ঠোঁট চেপে নত হয়ে গেল তুলি। আদ্র মুচকে এসে স্টেজ থেকে নেমে এলো। মেয়েটা লজ্জারাঙা মুখ, তার দুর্বলতা, তাই দূর থেকে চোখ জুড়িয়ে নেবে। একে একে সবাই হলুদ লাগালো তুলিকে। হলুদ ছোঁয়ানো শেষ হতেই তুলিকে স্টেজ থেকে উঠিয়ে রুমে নিয়ে এলো রিমি। পায়েল ঝটপট সবুজ রঙের জামদানি পরিয়ে রেডি করিয়ে বাইরে নিয়ে আসলো। এখন মেহেদি অনুষ্ঠান হবে, সাথে নাচ গান। তুলির হাতে দুইজন মেয়ে মেহেদি লাগিয়ে দিচ্ছে। পায়েল শীতল স্রোত বয়ে গেল তুলির হৃদয় জুড়ে। তার ডাক্তার সাহেব রাতটা পেরোলেই তার স্বামী হবে। সামিরা হাতে এক গ্লাস জুস নিয়ে হাজির হলো তুলির সামনে। সাদা ও লাল মিশ্রিত শাড়িতে অসম্ভব সুন্দর লাগছে সামিরাকে। তুলির ঠোঁট উল্টে বলল, খাবো কিভাবে আপু? সামিরা হেসে বলল, আমি খাইয়ে দিচ্ছি। ধন্যবাদ আপু। সামিরা গ্লাসটা তুলির মুখের কাছে নিতেই এক ঢোক খেল তুলি। চোখ গেল দূরে দাঁড়িয়ে কালকের আয়োজনের জন্য বাবুর্চির সাথে কথা বলা আদ্রর দিকে। তুলি মোলায়েম কণ্ঠে বলল, আপু, ওনার জন্য কাউকে দিয়ে এক গ্লাস জুস পাঠাবে? তুলির কথা শুনে হেসে দিল সবাই। রসাত্মক কণ্ঠে বলে উঠল, মা, বরের জন্য কত টেনশন। সাথে সাথে তুলির চঞ্চল মন লাশ লজ্জা ফুলে জবাব দিল, চিন্তা না, বরং উনি যেমন করে আমার খেয়াল রাখে তেমন করে ওনার খেয়াল রাখাও আমার দায়িত্ব। কথাটা বলেই নিজেও লজ্জায় ডুবে গেল তুলি। সামিরা সায় জানিয়ে উঠে এলো। একজন ওয়েটারকে ডেকে এক গ্লাস মাল্টার জুস ধরিয়ে দিয়ে বলল, যে কোনো মূল্যে যেন জুসটা আদ্রর হাতেই পৌঁছায়। হাতে 5টা টাকায় একটা নোটও গুছিয়ে দিল।